শীতের নিঝুম রাত। শহরের সব কোলাহল এখন স্তব্ধ। হঠাৎই একটা গুলির শব্দে রাতের সকল নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। আর সেই সাথে প্রতিধ্বনিত হলো একটা মহিলা কণ্ঠে চিৎকার। হ্যালো হ্যালো স্যার, আমি বিধান। একটা খুন হয়েছে, আপনাকে একবার আসতে হবে স্যার। ঠিকানা? 3/32 বাসন্তী রেল, বউবাজার। স্টোরি বাংলা। গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন সজীব মাহমুদ নীলের কলমে মৃত্যুমঞ্চ। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার আমি শিউলি। শুরু হচ্ছে মৃত্যুমঞ্চ। ঘরের দরজা খোলাই ছিল। দরজার দুই পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল দুটোকে পাশ কাটিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন অমরেশ মজুমদার। পিছন পিছন বউবাজার থানার ইন্সপেক্টর বিধানচন্দ্র। ঘরে ঢুকেই দুজনের চোখ প্রথম যে জিনিসটার উপর পড়ল সেটা হলো মেঝেতে লুটিয়ে পড়ে থাকা একটা মৃতদেহ। স্ত্রীলোক, বয়স 40 পেরিয়েছে, স্বাস্থ্যবতী, গায়ের রং ফর্সা। নাম উর্মিবালা। বছরখানেক হলো এখানে এসে উঠেছে। খোঁজখবর যা পেয়েছি তাতে বুঝলাম মহিলা এখানে একাই থাকতেন। অমরেশ মজুমদার মৃতদেহটাকে ভালো করে পর্যবেক্ষণ করে এইবার ঘরের বাকি আসবাবপত্রের দিকে তাকালেন। ঘরে হাতাহাতির কোনো চিহ্ন নেই, অর্থাৎ খুনি পরিচিত কেউ। বিছানাটাও পরিপাটি করে গোছানো, অতএব ভিকটিম তখনও শুতে যায়নি। কিন্তু বিধানচন্দ্র যা বললেন তার পুরোটাই কি সত্য? উর্মিবালা কি এখানে একাই থাকত? যদি তাই হবে তাহলে বিছানায় আরেকটি বালিশ কার জন্য বরাদ্দ? প্রশ্নটা করতেই ইন্সপেক্টর বিধানচন্দ্র খানিক চুপ করে থেকে বললেন, উর্মিবালা একা থাকতো এটা সত্য, কিন্তু প্রতিবেশীদের থেকে জানতে পারলাম মাঝে মধ্যেই লোকজন আসা যাওয়া করত। এটা নাকি ভাড়াটিয়াদের মধ্যে অনেকেই দেখেছে। অর্থাৎ মহিলার চরিত্র খুব একটা সরল নয়, তাতে কলঙ্ক আছে। খুনটা কখন হয়? 12:30 নাগাদ। আর সবচেয়ে বড় কথা হলো খুনের একজন প্রত্যক্ষ সাক্ষীও আছে যে এই খুনটা হতে দেখেছেন। কথাটা শুনে ভ্রু খানিক কুঁচকে গেল অমরেশ মজুমদারের। একটা অদ্ভুত জিজ্ঞাসু নজরে তাকালেন ইন্সপেক্টর চন্দ্রের দিকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন স্যার। খুনের সময় ঘরের ওই জানালাটা খোলা ছিল, পর্দাও ছিল না, আর তাতেই দৃশ্যটা ধরা পড়ে। রাস্তার ওপাশের 2 তলার এক ভাড়াটিয়ার চোখে। ভদ্রমহিলা ঘুমানোর আগে জানালাটা বন্ধ করতেই যাচ্ছিলেন, আর তখনই নজরে আসে বিষয়টা। স্বাভাবিকভাবেই তিনি ভয় পান এবং চিৎকার করে ওঠেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে স্যার। সেটা কেমন? খুনি দাঁড়িয়েছিল জানালার দিকে পিঠ করে। মিসেস রায় লোকটির চেহারা দেখতে পাননি, কিন্তু বর্ণনা মতে যতটুকু বুঝতে পেরেছি তাতে অপরাধী পুরুষ, বয়স 40-এর উপর, মাঝারি হাইট। কারণ মিসেস রায় লোকটির কোমরের উপর থেকে মাথা অবধি পুরোটাই দেখতে পেয়েছিলেন। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো লোকটি বাম হাতে বন্দুক তাক করে ধরেছিল, আর হাতে ছিল একটা সোনালি রঙের চেন ঘড়ি। এর বেশি মিসেস রায় আর কিছুই বলতে পারলেন না। আর গুলির শব্দ? অনেকেই শুনেছে, তবে হঠাৎ করে কোথায় গুলি চললো সেটা বুঝতে কিছুটা সময় লেগেছে। এরপরই একজন থানায় ফোন করে বিষয়টা জানায়, ওই 1টা নাগাদ। তার মানে আধ ঘন্টা পরে ডাক্তার এসেছিল? না স্যার, সকালে আসবে। তার মানে সারা রাত ধরে তুমি এই মৃতদেহ এখানে দাঁড়িয়ে থেকেই পাহারা দেবে, তাই তো? দেখা যাক। কিন্তু স্যার, কিছুই তো বুঝতে পারছি না। যদিও ঘরে এখনো সেভাবে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশ আসার আগে কথা বলতে পারি না। তাতে একটা বিষয় পরিষ্কার। সেটা কি? ঘরে আর একজন ছিল, কিন্তু প্রতিবেশীরা নাকি কাউকেই দেখেনি।
রাত 12টায় কে কার ঘরে উকি দিতে যাবে? তবে 3 দিন আগে একজন এসেছিল। লোকটার পরিচয় পেলাম না, কিন্তু লোকটি যে বেশ অবস্থাপূর্ণ সেটার আভাস পেয়েছি স্যার। এসব বাড়িওয়ালা জানতো? হ্যাঁ, জানতো। কথাবার্তা বলেই নাকি উর্মিবালা এখানে উঠেছিল। তার উপর ভাড়াটাও তো ম্যাটার করে। অমরেশ মজুমদার কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, মিসেস রায়ের সাথে একবার কথা বলা যায়? যদিও রাত 3:30-র সময় কথা বলতে চাওয়াটা অন্যায়, তবু একবার চেষ্টা করে দেখো তো। ইন্সপেক্টর বিধানচন্দ্র ঘরের বাইরে গেলেন এবং দরজায় দাঁড়ানো একজন কনস্টেবলকে কিছু একটা বলে আবার ফিরে আসলেন। বললেন, লোক পাঠালাম, দেখি কি বলেন। আসলে চোখের সামনে এমন একটা ঘটনা দেখে ভদ্রমহিলা খুবই ভয় পেয়ে গিয়েছেন। তার উপর হাইকোর্টের একটা সমস্যা আগে থেকেই ছিল, এতটা চমক নিতে পারেননি। অমরেশ মজুমদার ততক্ষণে ঘুরে ঘুরে ঘরের জিনিসপত্রগুলো পরীক্ষা করা শুরু করেছেন। বিছানার পাশে একটা ছোট টেবিল, তাতে রাখা জলের গ্লাসটা এখনো পূর্ণ। টেবিলের পাশেই একটা আলমারি। অমরেশ হাতলে টান দিতেই সেটা খুলে গেল। খানিকটা ঝুঁকে আলমারির ভেতরটা দেখতে দেখতে বললেন, ঘর থেকে কিছু খোয়া গিয়েছে? এখনো নিশ্চিত না, তবে অসঙ্গত কিছুই চোখে পড়েনি। পড়েনি নয়, বলো লক্ষ্য করনি। এজন্যই বলি বিয়েটা করো। একটা কথা মনে রাখবে, যে নারী নিজেকে সাজায় শাড়িতে, তার কাছে প্রতিটা শাড়ি সন্তানের মতো। ততক্ষণে ইন্সপেক্টর বিধানচন্দ্রও পাশে এসে দাঁড়িয়েছেন। অমরেশ আলমারির ভেতরে কিছু একটা দেখেছেন দেখেই বোধহয় তিনিও খানিকটা ঝুঁকলেন। আলমারিতে কিছু একটা গোজা হয়েছে। কাজটা বেশ তাড়াহুড়ো করেই করতে হয়েছে, তাই ভেতরে রাখা শাড়িগুলো সঠিকভাবে রাখা হয়নি। কিন্তু নিচের তাকের শাড়িগুলো দেখো, এগুলো সাজিয়ে রেখেছে উর্মিমালা নিজে। সত্যি বলতে কি, আগের বিষয়টা একেবারেই লক্ষ্য করেননি ইন্সপেক্টর বিধান। এইবার লক্ষ্য করলেন। যদিও খুব বেশি তফাৎ নেই, ঠিকঠাকভাবেই সবকিছু সাজানো, তবুও নিচের তাকে সাজানো শাড়িগুলোর সাথে উপরের তাকের কিছুটা অমিল আছে। অমরেশ মজুমদার ততক্ষণে আলমারির ভেতর থেকে একটা একটা করে শাড়ি বের করে নিচে রাখা শুরু করেছেন। উপরের তাকে কিছুই পাওয়া গেল না, কিন্তু নিচের তাকে পাওয়া গেল দুটো চকচকে 100 টাকার নোটের দুটো বান্ডিল। নোটগুলো নতুন, এখনো বান্ডিলের গা থেকে ব্যাংকের সিলমোহর তোলা হয়নি। এটাই বোধহয় খোঁজা হয়েছে, কিন্তু হাতে সময় কম, তাই আর কার্যসিদ্ধি হয়নি। খুনি নিজে? হতে পারে, আবার যে এই ঘরে প্রথম এসেছিল এটা তার কাজও হতে পারে। আপাতত নোটের সিরিয়াল নাম্বারটা দিয়েই খোঁজ খবর নেও। এরই মধ্যে যে কনস্টেবলটি মিসেস রায়ের খোঁজ নিতে গিয়েছিল সে ফিরে আসলো এবং জানালো ভদ্রমহিলা এখন অনেকটাই স্বাভাবিক, কথা বলতে পারবেন। অমরেশ মজুমদার যেন এই সময়টারই অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে। বললেন, চলো আগে ভদ্রমহিলার সাথে কথা বলে আসি। কুমুদি রায়ের বয়স হয়েছে, যৌবন ফুরিয়েছে বেশ কিছু আগে, শরীরও খানিক নিয়ন্ত্রণে এসেছে। বার্ধক্য এক প্রাচীন খেলা, আর সেই খেলায় মিসেস রায় পরাজিত। কিন্তু আজকের এই ঘটনাটা যেন ওনার বয়স আরো কয়েক বছর বাড়িয়ে দিয়েছে। অমরেশ সরাসরি প্রশ্ন করলেন, শুনলাম আপনি এখন কিছুটা সুস্থ, তাই চলে আসলাম। আচ্ছা মিসেস রায়, গুলি চলাটা আপনি দেখেছেন জানি, কিন্তু তার আগে ঠিক কি ঘটেছিল সেটা কি দেখতে পেয়েছেন? মানে মানে লোকটা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ গুলি করে দিল, বিষয়টা কি এমন? নাকি তার আগে কথা কাটাকাটি হয়েছিল? একটু মনে করার চেষ্টা করুন তো। মিসেস রায় ছিলেন বিছানার ওপর হেলান দিয়ে, কিছু একটা মনে করার চেষ্টা করে বললেন, তা তো ঠিক বুঝতে পারিনি, তবে হ্যাঁ, দুজনের মধ্যে কিছু একটা কথাবার্তা বোধহয় চলছিল। সেটা কি খুব উত্তেজিতভাবে? প্রশ্নটা করছি কারণ ভিকটিমের প্রতিবেশীরা কিন্তু এমন কিছু শোনেনি। মিসেস রায় আবার কিছুক্ষণ ভাবলেন, তারপর পুনরায় বললেন, লোকটার চেহারা দেখতে পাইনি, তবে হ্যাঁ, উর্মিমালা বেশ রেগেই ছিল বলে মনে হলো, কিছু একটা বলছিল। আর তখনই লোকটার হাত দেখতে পেলাম, হাতে বন্দুক। কিছু একটা বোঝার আগেই গুলি চলল, তারপর আর কিছু মনে নেই। ধন্যবাদ মিসেস রায়,
আমাদের এইটুকুই যথেষ্ট। নমস্কার। স্যার, কিছু বুঝতে পারলেন? না, তবে এইটুকু বুঝলাম কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছিল, আর তারই সূত্র ধরে এই খুন। হয়তো খুন করার পরিকল্পনা ছিল না, কিন্তু পরিস্থিতি হয়তো তেমন দাঁড়িয়েছিল। যদি এমনটা হয়, অপরাধী আগে থেকে কিছু ভাববার সময় পায়নি। বোঝাই যাচ্ছে অপরাধী রাগের বশে নিজের হিতাহিত জ্ঞান হারিয়েছিল, আর সেই কারণেই কোনো কিছু না ভেবেই গুলি চালায়। অথচ খুনই যদি করতে হবে, তাহলে আরও অনেক উপায় ছিল, যাতে ধরা পড়ার সম্ভাবনা কম। কিন্তু স্যার, ঘর থেকে বের হতে কিন্তু কাউকেই দেখা যায়নি। অথচ প্রতিবেশীরা বলছে গুলির শব্দ পাওয়ার সাথে সাথে তারা বাইরে বেরিয়েছে। তখন অবশ্য ঘরের দরজা খোলা ছিল, অপরাধী পালিয়েছে। আচ্ছা, একটা কথা বলো, গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসেছিল নিশ্চয়ই? দু একজন অচেনা পথচারী আসলেও অবাক হব না। হ্যাঁ, তা এসেছিল, কিন্তু সবাই চেনা, অপরিচিত কেউই ছিল না। যেহেতু ক্রাইম স্পট, তাই বিষয়টা তাদেরও মাথায় ছিল। তার উপর রাত তখন প্রায় 12:30 হবে। সবার প্রথম ঘরে প্রবেশ করে কে? সুকুমার সেন নামের একজন, তিনিই প্রথমে দেখেন মৃতদেহটা। আসলে এমন ঘুমটি এলাকায় প্রতিটা দেয়াল লেগে আছে আরেকটার সাথে। হঠাৎ মাঝরাতে শব্দটা কোথা থেকে উৎপত্তি হলো সেটা বুঝতেও সবার মিনিট 5 সময় লেগেছিল। এমনকি ভিকটিমের এক ঘর তফাতে থাকা রঞ্জন দত্তও প্রথমে ঠিকঠাক বুঝে উঠতে পারেননি। রঞ্জন দত্ত গুলি চলার কতক্ষণ পর দরজা খুলেছিল? সেটা তো ভদ্রলোক বলতে পারলেন না, তবে 2 মিনিটের বেশি নয়। ততক্ষণে 2 তলার বারান্দার নিচতলার ভাড়াটিয়া সুকুমার সেন সাথে আরো 2 জন উঠে এসেছে। তবে মৃতদেহ প্রথম দেখেছেন সুকুমার বাবু। তার মানে সুকুমার বাবু জেগে তো ছিলই, কাছেই কোথাও ছিল। সে দোতলায় আসার আগেই কারো পালিয়ে যাওয়া কি সম্ভব? না স্যার, সিঁড়ি একটাই, আর সুকুমার বাবু সিঁড়ির প্রথম ঘরটায় থাকেন। সুকুমার বাবু নিচে থেকে সবার আগে পৌঁছালো, অথচ উপরের তলার কেউই পৌঁছাতে পারল না। আচ্ছা, দোতলায় আর কে কে থাকে? 2 তলার সব মিলিয়ে 4টে ঘর, 3টে ঘর ভাড়া দেওয়া। একটাতে ভিকটিম নিজে থাকতো, মাঝখানের ঘরটা ফাঁকা। তার পরের ঘরটা রঞ্জন দত্তের, আর একেবারে শেষ ঘরটায় থাকেন দেবাশিস বলে এক ভদ্রলোক। বুঝলাম, কিন্তু একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। পুরোপুরি ফ্যামিলি একটা বাড়িতে উর্মিবালা ঠাঁই পেল কিভাবে? বিষয়টা আমিও বুঝতে পারছি না স্যার। অথচ ভিকটিমের বিষয়টা নাকি অনেকেও জানতো, যদিও এর সত্যটা কতটুকু এখনো জানতে পারিনি। তার মানে কারা কারা আসতো সেটাও অনেকে দেখেছে? হয়তো। খোঁজ লাগাও। কিন্তু স্যার, এখানে একটা সমস্যা আছে। কেউই এখানে আসা কারোরই নাম ঠিকানা কিছুই বলতে পারলো না। এটা তো স্বাভাবিক, কেউ তো সবাইকে জানিয়ে আসবে না। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। খুন যেহেতু হয়েছে, খুনি একজন আছেই। যতটা জিজ্ঞাসাবাদ করেছি তাতে কেসটা যে আরো জটিল হয়ে উঠেছে। আর সে কারণেই এই রাত দুটোয় আমাকে পীড়ন করার কথাটা তোমার মাথায় এসেছে, তাই তো? কেন লজ্জা দিচ্ছেন স্যার? আর তাছাড়া ডিএসপি স্যারেরও বোধহয় খুব একটা আপত্তি থাকবে না। আপনি আছেন শুনলে খুশিই হবেন। অমরেশ আর কথা বাড়ালেন না, কারণ তিনি জানেন এইবার বিধানের গুণকীর্তন গাওয়া শুরু হবে। ইন্সপেক্টর বিধানচন্দ্রেই এই এক গুণ বলা চলে। আর তাছাড়াও সম্পর্কটাও তো নিহাত ফেলনা নয়। বিধানচন্দ্র ডাকবেন আর অমরেশ মজুমদার আসবেন না, এমনটা কখনো হয়নি। বললেন, ঠিক আছে, এদিকটা সামলাও, আমাকে এবার ফিরতে হবে। সকালে একবার এসো। বিধানচন্দ্র মাথা চুলকালেন। আপাতত অমরেশ মজুমদারের বলা এই শেষের কথাটাই তার জন্য যথেষ্ট। সকালবেলা প্রতিদিনের মতো আজও ছাদে বসে বসে আজকের খবরের কাগজের পাতা উল্টে উল্টে দেখছিলেন অমরেশ। এমন সময় চাকর শশীধর এসে খবর দিল, থানার বড় বাবু এসেছেন, তিনাকে কি উপরেই পাঠিয়ে দিব বাবু? অমরেশ মজুমদার খবরের পাতা থেকে চোখ না সরিয়েই বললেন, পাঠিয়ে দে। শশীধরকে অবশ্য এর থেকে বেশি কিছু বলার দরকারও নেই, কারণ এরপর কি কি করতে হবে সবই তার নখদর্পণে। যদি তাই না থাকবে তাহলে 20টা বছর একসাথে থাকা কেন? ইন্সপেক্টর বিধানচন্দ্র আসলেন একটু বাদেই, আর এসেই প্রতিবারের মতো অবাক আর বিস্ময় ভরা মুগ্ধতা নিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন,
যতবার আসি ততবারই অবাক হই স্যার। সত্যি শশীধরটা কাজের আছে বলতে হয়। কথাটা ভুল বলেননি বিধানচন্দ্র। ছাদে বাগান করার শখটা ছিল মূলত বিথির। অমরেশ মজুমদার নিজেও কম প্রকৃতিপ্রেমী নয়। বিথি চলে গিয়েছে 3 বছর, বলে গিয়েছে আর ফিরবে না। অমরেশ বাধা দেননি। বিথির চলে যাওয়ার পর শশীধরই কাজের হাল ধরেছে। ছাদে আসলে মনে হয় ভুল করে কোনো গ্রিন হাউসে ঢুকে পড়েছে। অমরেশ মজুমদার খবরের কাগজের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বিধানচন্দ্র ততক্ষণে সামনের চেয়ারটা দখল করে নিয়েছেন। আচ্ছা বিধান, উর্মিবালার চরিত্রের সার্টিফিকেট তুমি কার কার কাছ থেকে পেয়েছো? অমরেশ যে সরাসরি কাজের কথা শুরু করবেন এটা বোধহয় ধারণা করেননি বিধানচন্দ্র, আর তাতেই খানিকটা থতমত খেতে হলো ওনাকে। বললেন, একে তো রাতের বেলা, তার উপর বুঝতেই তো পারছেন অবস্থা। জিজ্ঞাসাবাদ খুব বেশি জনকে করা সম্ভব হয়নি। সেই বাড়ির সবাইকে অবশ্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া বাইরের 2-3 জন যারা পুলিশ আসার পরও ঘটনাস্থলে ছিল। তারা কি সবাই একই কথা বলেছে? না, তা বলেনি। তবে 2-3 বার যে উর্মিবালা সাদা অ্যাম্বাসেডর গাড়ি করে গিয়েছে সেটা অনেকেই দেখেছে। এইবার অমরেশ চোখের সামনে খুলে রাখা খবরের কাগজটা ভাঁজ করে টেবিলের ওপরে রাখলেন। তারপর শরীরটা বেতের চেয়ারে এলিয়ে দিতে দিতে বললেন, গুপ্ত কথাটা তোমার কাছে কে ফাঁস করলো সেটা বলো। সবাই জনে জনে এসে নিশ্চয়ই এইসব কথা বলেনি, বলার কথাও নয়। তা বলেনি, তবে কথাটা জানতে পেরেছি দেবাশিস নামের লোকটির কাছ থেকে। আর বাকিরা, তাদের বয়ান কি? তারা বেশি গভীরে যায়নি। তবে এটা সত্য যে উর্মিবালার কাছে 2-1 জনকে আসতে তারাও দেখেছে। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? আসলে ব্যাপারটা ঠিক আমার মাথায় ঢুকছিল না। একটা ভদ্র শ্রেণীর পাড়ায় এমন চরিত্রের একজন মহিলা আশ্রয় পেল কিভাবে? রাতে তাড়াহুড়োতে কথাটা মিসেস রায়কে জিজ্ঞাসা করা হয়নি। ভদ্রমহিলা কি বললেন জানো? না, কি বললেন তিনি? আমি প্রশ্ন করেছিলাম। জানালায় চোখ পড়ার পর সবার প্রথমে ওনার মনে কোন প্রশ্নটা এসেছিল? উত্তরে বললেন, খুবই অবাক হয়েছিলাম, কারণ এত রাতে সেখানে তো পুরুষ মানুষ থাকার কথা নয়। কারণ আমি জানতাম সে ঘরে উর্মিমালা থাকে। অর্থাৎ ভিকটিমের বিষয়ে তুমি যা শুনেছ সবটা সত্য নয়। আমি ওনাকে একেবারে নিষ্কলঙ্ক বলছি না, কিন্তু ততটাও বোধহয় নয়। ইন্সপেক্টর বিধানচন্দ্রের মাথাটা রাগে টকবক করে উঠল। পুলিশকে ভুল তথ্য দেওয়া, কিন্তু রাগটা বাইরে বেরিয়ে আসলো না। উল্টে গম্ভীর কণ্ঠে বললেন, সেটাই তো দেখছি। ঠিক আছে, আমি আরেকবার ইজেহার নেওয়ার ব্যবস্থা করছি। আর তাছাড়া ক্রাইম স্পট বাড়ির সকলেই এখনো পুলিশের নজরবন্দি। আপনি থাকবেন তো? হ্যাঁ, থাকবো। আমারও কিছু প্রশ্ন করার বাকি আছে। কথাটা বলার সময় অমরেশ মজুমদারের কণ্ঠে কিছু একটা ছিল যা বউবাজার থানার ইন্সপেক্টরের কান এড়ালো না। বললেন, তার মানে আপনি কিছু একটা সন্দেহ করছেন? এরই মধ্যে শশীধর আসলো চা সাথে বিস্কিট নিয়ে। অমরেশ 1 কাপ চা তুলে নিয়ে তাতে চুমুক দিতে দিতে বললেন, করছি। আর তাতে যতটুকু বুঝেছি, খুনি বাইরের কেউ নয়। এত অল্প সময়ে কারোর পক্ষে সবার চোখ এড়িয়ে পালানো সম্ভব নয়। তার উপর সুকুমার বাবু তখন সিঁড়ির কাছে ছিল। যদিও লোকটি সত্য বলছে কিনা সেটা প্রশ্ন করলেই বোঝা যাবে। কথাটা শুনে পুরো শরীরে একটা রোমাঞ্চ খেলে গেল বিধানচন্দ্রের। এই না হলে অমরেশ মজুমদার, যিনি একটা সময় পুরো ক্রাইম ব্রাঞ্চে একচেটিয়া সম্মান কুড়িয়েছেন। কিন্তু লোকটির মাথায় হঠাৎ কি এমন দুর্বুদ্ধি ঢুকলো কে জানে। একটা উজ্জ্বল ভবিষ্যৎকে তোয়াক্কা না করেই একেবারে হঠকারিতার মধ্যেই নিলেন সিদ্ধান্তটা। প্রশ্নটা এর আগেও বেশ কয়েকবার করেছেন বিধান, কিন্তু সদুত্তর কিছুই পাননি। প্রতিবারই অমরেশ মজুমদার বলেছেন, পথ চলতে চলতে একটা সময় মনে হয় অনেকটা পথ চলে এসেছি, এইবার একটু জিরিয়ে নেওয়া যাক। সেই আমি জিরোচ্ছি। যদিও একথা সত্য নয়। লোকটির ভেতরে এমন কিছু একটা ঘটে চলেছে প্রতিনিয়ত, যা কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ। তবে সবচাইতে অবাক হয়েছিলেন বিধান তখন, যখন শুনলেন মিসেস মজুমদার
নিজে থেকেই সম্পর্কটা বিচ্ছেদ করিয়েছেন। ডিভোর্স লেটারও পাঠিয়েছেন নিজেই, যদিও সে পেপারে অমরেশ মজুমদারের স্বাক্ষর পড়েছে কিনা তা সঠিক বলতে পারবেন না তিনি। পোস্টমর্টেম রিপোর্ট আসতে কতক্ষণ? বিধানচন্দ্র কিছু একটা ভাবছিলেন গভীরভাবে। প্রশ্নটা শুনে ধ্যান ভঙ্গ হলো। বললেন, হ্যাঁ, মানে বিকালের মধ্যে চলে আসবে। আর আঙুলের ছাপ? ঘরে অনেকগুলো ছাপ পাওয়া গিয়েছে, যতটা বুঝলাম সময় লাগবে। ঠিক আছে, তা লাগুক। রাতে ঘুম বোধহয় হয়নি। বিধান জানে কথাবার্তা আপাতত শেষ। যদি আরও কিছু কথা থাকতো এই কেসের বিষয়, তাহলে হঠাৎ করেই অমরেশ প্রসঙ্গটা পাল্টে ফেলতেন না। ইন্সপেক্টর বিধানচন্দ্রের কাছ থেকে পরের ফোনটা আসলো দুপুর 3টে নাগাদ। দুপুরে খেয়ে একটু ঝিমিয়ে নেওয়ার অভ্যেসটা হয়েছে সম্প্রতি। ঝিমুনি কাটল টেলিফোনের তীক্ষ্ণ শব্দে। রিসিভারটা কানে তুলতেই ওপাশ থেকে ভেসে আসলো বিধানচন্দ্রের কণ্ঠস্বর। স্যার, 3/32 লেনে আর একটা খুন হয়েছে। যদিও এটাকে এখনো খুন বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না। খুব সম্ভবত কফির সাথে কিছু মেশানো ছিল, সায়ানাইড জাতীয় কিছু। ঘটনাস্থল থেকেই ফোনটা করছি। আসছি। অমরেশ মজুমদারের কালো হিন্দুস্তান অ্যাম্বাসেডারটি যখন রাস্তার পাশে এসে দাঁড়ালো, তখন ভিড় অনেকটাই বেড়েছে। স্বাভাবিক, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরপর 2টো মৃত্যু স্থানীয় লোকজনের মনে ভয়ের সৃষ্টি করেছে, সেই সাথে করে তুলেছে কৌতূহলী। অমরেশ কোনো দিকে না থামিয়ে এদিক ওদিক তাকিয়ে রাস্তার ওপাশে গিয়ে সোজা ঢুকে পড়লেন বাড়ির ভেতরে। দেখলেন বাড়ির ভেতরে কয়েকজন পুলিশের উর্দি পড়া লোক দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে কি একটা বিষয় নিয়ে আলোচনা করছেন বিধানচন্দ্র। অমরেশ মজুমদারের সাথে চোখাচোখি হতে তিনি ঘরের ভেতরে ইশারা করলেন এবং তিনি নিজেই পথ দেখিয়ে নিয়ে গেলেন। আর ঘরের ভেতরে ঢুকেই অমরেশ দেখলেন সোফার উপর কাত হয়ে পড়ে আছে সুকুমার সেনের নিথর দেহ। কষ বেয়ে গড়িয়ে পড়ছে সাদা ভেনা। টেবিলের উপরে গ্লাসে থাকা কফিটা পুরোপুরি পান করা হয়নি, তার আগেই ভবলীলা সাঙ্গ হয়েছে। ভদ্রলোকের স্ত্রী সেই সময়টা ছিল রান্নাঘরে। তিনি এই ঘরে একবারই এসেছিলেন স্বামীকে কফি দিতে, তারপর আর আসেননি। আসলো একেবারে রান্না শেষ করে, আর এসেই দেখে এই অবস্থা। অমরেশ মজুমদার কথাগুলো শুনতে শুনতেই মৃতদেহের আশপাশ, এমনকি টেবিলের ওপরে রাখা কফির গ্লাসটাও ভালোভাবে পরীক্ষা করতে লাগলেন। পরিষ্কার বিষক্রিয়ার লক্ষণ, কিন্তু বিষ কফির গ্লাসে ছিল না, বিষ ছিল অন্য কিছুতে। সুকুমার কি বাইরে গিয়েছিল? হ্যাঁ, 10টা নাগাদ গিয়েছিল। আধ ঘন্টার মধ্যেই ফিরে আসে। এরপর আর বাইরে যায়নি। বাড়িতে খাওয়ার মধ্যে এক কফি, সেটাও পুরোপুরি নয়। সুকুমার কফি খাচ্ছিল খবরের কাগজ পড়তে পড়তে। সেটা হলে সময় নির্ধারণ করা একটু মুশকিল, কারণ আজকের খবরের কাগজে বেশ কয়েকটা চমকপ্রদ আর্টিকেল ছাপা হয়েছে। কিন্তু তবুও দেখে যতটা মনে হচ্ছে গ্লাসে 1-2 চুমুকের বেশি দেওয়া হয়নি। মিসেস সেন এখন কোথায়? প্রতিবেশীর ঘরে। ভদ্রমহিলা বেশ ভেঙে পড়েছেন। সেটা স্বাভাবিক। এমন একটা সময় বাড়ির সকলকে বোধহয় পাওয়া যাবে না। ঠিক আছে, তুমি এদিকটা সামলাও, আমি একবার বাড়ির মহিলাদের সাথে কথা বলে দেখি। বলা আছে তো? হ্যাঁ স্যার। প্রথমেই কথা হলো উপরতলার ভাড়াটিয়া মিসেস দত্তের সাথে। রঞ্জন দত্তের বয়স গতকাল যা দেখেছিলেন তাতে এটাই যে তার স্ত্রী সেটা প্রথম দেখায় বোঝা যায় না। প্রমীলা দত্তের বয়স এখন 50-এর ওপর। শরীর ভেঙে পড়েছে হঠাৎই। সাধারণত এই বয়সে শরীরে এমন ভাঙন ধরে না যতটা প্রমীলা দেবীর ক্ষেত্রে হয়েছে। তবে একটা সময়ে যে এই দেহেও লাবণ্য ছিল তা স্পষ্ট। বললেন, উর্মিবালা একটু চুপচাপ স্বভাবের, কারোর সাথে আগ বাড়িয়ে বিশেষ কথাবার্তা বলতো না। কেউ যদি নিজের থেকে কথা বলতো তাহলে অবশ্য কখনো ব্যস্ততা দেখাতো না। কিছু মনে করবেন না, আপনি উর্মিবালা দেবীর সবচাইতে কাছে থাকতেন। আচ্ছা, কখনো কি কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েছে?
তা তো পড়েনি। অমরেশ মজুমদার এইবার সরাসরি করলেন প্রশ্নটা। উর্মিবালা দেবীর চরিত্র কেমন ছিল? একেবারে ধোয়া তুলসী পাতাও বলবো না। দুবার তো আমি গাড়িতে উঠে যেতেও দেখেছি, বারান্দা থেকে রাস্তাটা দেখা যায়। সেটা কি কেবল রাস্তাতেই সীমাবদ্ধ থাকতো? এই প্রশ্নের উত্তর দিতে প্রমীলা দত্ত কিছুটা সময় নিলেন, কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, না মিস্টার মজুমদার, আমি একবার লোকটাকে ঘরেও ঢুকতে দেখেছি, সাথে উর্মিবালাও ছিল। সে আমাকে দেখেনি, ঘড়ি দেখিনি যদিও, তবে ওই রাত 1টার আগে তো সময়টা হবে না। তবে সেই একবারই। তবে আমি আগ বাড়িয়ে ওদের কিছু বলতে চাইনি, আমি আমার স্বামীকে কথাটা বলেছিলাম। আরও টুকটাক কথা বলে যতটুকু জানা গেল তাতে অমরেশের অনুমানই সত্য হলো। দেবাশিস বসু যতটা রসিয়ে রসিয়ে কথাটা বলেছে, ঘটনাটা ততটা বিস্তৃত নয়। অমরেশ উঠে পড়লেন, আর উঠতে গিয়েই পাশের টেবিলের ওপর চোখ পড়তেই প্রশ্ন করলেন, আপনার রাতে ঘুম ঠিকঠাক হয়? প্রমীলা দত্তের দৃষ্টিও এইবার টেবিলের উপরে রাখা ডায়াজেপামের কৌটোর দিকে ঘুরে গেল। বললেন, ইদানিং ঘুমটা ঠিক মতো হচ্ছে না। আর সে কারণেই রাতে কড়া ডোজের ওষুধ নিতে হচ্ছে। ঘটনার রাতে ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ, তা খেয়েছিলাম, কিন্তু কেন বলুন তো? গুলির শব্দে ঘুম ভেঙেছিল? না, আমার স্বামী। আর কোনো প্রশ্ন করলেন না অমরেশ মজুমদার, বেরিয়ে আসলেন। তারপর উর্মিবালার ঘরটা পেরিয়ে একেবারে কোণের ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে ভেসে আসলো, আসছে। কয়েক সেকেন্ড পরই দরজা খুলে গেল, আর খুলেই পুলিশ ব্যথিত আরেকজনকে দেখে মহিলার ভ্রু খানিক কুঁচকে গেল। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি আপনি কে? অমরেশ মজুমদার নিজের পরিচয় দিতেই মহিলা দরজা ছেড়ে দাঁড়ালেন এবং ভেতরে আসার জন্য ইঙ্গিত করলেন। এই বাড়িটার প্রতিটা ঘর একই ডিজাইনের তৈরি। এখানকার প্রতিটা ঘরই ভেতর থেকে 3টি ভাগে বিভক্ত, একটা শোবার ঘর, একটা বসবার ঘর আর একটা ছোট রান্নাঘর। একজন দম্পতির জন্য একেবারে আদর্শ। সন্ধ্যা দেবী একটা চেয়ার এগিয়ে দিয়ে তিনি নিজে দাঁড়িয়ে থাকলেন। অমরেশ মজুমদার ইজেহার শুরু করলেন। সন্ধ্যা দেবীর বক্তব্য প্রমীলা দেবীর সাথে পুরোপুরি মিলল না ঠিকই, কিন্তু প্রায় কাছাকাছি। কেবল ভিন্নতা দেখা দিল একটা জায়গায়। প্রমীলা দেবী শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন, কিন্তু এইখানে উর্মিবালা দেবীর কথা উঠতেই ভদ্রমহিলা যেন ভেতরে ভেতরে তেলে বেগুনে জ্বলে উঠলেন। যদিও চেষ্টা করছিলেন প্রাণপণে দমিয়ে রাখার, কিন্তু পুরোপুরি পারলেন না। বললেন, দেখুন, তার সাথে আমার কথাবার্তা বিশেষ কিছু হতো না। আমিও কখনো গায়ে পড়ে কথা বলতে চাইনি, তবে কানে তো অনেক কথাই আসে। আপনি খোঁজ নিন, আপনারা পুলিশের লোক, এসব বিষয় আমাদের থেকে আপনারাই ভালো বুঝবেন। অর্থাৎ উর্মিবালাকে কোনো এক অজ্ঞাত কারণে খুব একটা পছন্দ করতেন না মিসেস বসু, এবং সেই তিক্ততার পরিমাণ এতটাই বেশি ছিল যে কথা বলবার সময় বারবার মুখটা ঘৃণা আর তীব্র ক্ষোভে কপাল কুঁচকে যাচ্ছিল। অমরেশ আর কোনো প্রশ্ন করলেন না, উঠে পড়লেন। 2 তলায় সবার সাথে কথা বলা শেষ। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়েও কি যেন একটা ভেবে গতিটা ঘুরিয়ে দিলেন উপরে উঠে যাওয়ার সিঁড়ির দিকে। যদিও জানা মতে উপরের ঘরগুলো এখনো ফাঁকা, কেবল মাঝের একটা ঘরে একজন অবাঙালি ভদ্রলোক থাকেন, ঋষভ প্যাটেল, পেশায় হাইকোর্টের উকিল। তবে পসার নেই। তবে কথার কথা এই যে লোকটি বিয়ে করেছে শাড়ি পরা খাঁটি বাঙালি মেয়েকে। স্বামীকেই সে শিবরূপে ভক্তি করে। অমরেশ মজুমদার দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে ভেসে আসলো নম্র ভদ্র সুশীল কণ্ঠস্বর, কে? পুলিশ। কিছুক্ষণ চুপচাপ, তারপর আস্তে আস্তে খুলে গেল দরজার পাল্লা। অমরেশ মজুমদার হাঁ হয়ে দেখলেন একজন অবাঙালির ঘরে দাঁড়িয়ে আছে একজন আঁচল টেনে ঘোমটা দেওয়া স্ত্রীলোক, হাতে শাখা, খুবই সামান্যই মুখ দেখা যাচ্ছে। মিস্টার পাটেল বাড়ি আছেন? আগে না, তিনি তো নেই। কিছু মনে না করলে আপনার সাথে একটু কথা বলা যায়? সুকুমারী দেবী কিছুক্ষণ চুপ করে থাকলো,
হয়তো ভাবছে স্বামীর অনুপস্থিতিতে অচেনা লোককে ঘরে ঢুকতে অনুমতি দেবে কিনা। তারপর ভাবল, লোকটা যেহেতু পুলিশ, তাই অনুমতিটা চাইতে হয়, তাই চাইছে। কাজ তারা করবেই। বলল, আসুন। বলেই সুকুমারী দেবী দরজা থেকে সরে গেল। অমরেশ মজুমদার ভেতরে ঢুকলেন। ঋষভ প্যাটেল কেবল নামেই গুজরাটি। এই ঘরের প্রতিটা কোণে শোভা পাচ্ছে পাক্কা হিন্দু বাঙালিয়ানা। তবে লোকটি অর্থকষ্টে আছেন। একটা চেয়ারে বসলেন। উর্মিবালা দেবীর সাথে আপনার পরিচয় ছিল? হ্যাঁ, ছিল তো। কথাটা শুনে ভ্রু খানিকটা কুঁচকে গেল অমরেশের, কারণ এই কথাটা আগে কেউ বলেননি। কেমন পরিচয়? মাঝে মাঝে আসতো, গল্প করতো। এইবার অমরেশ মজুমদার একটু নড়ে চড়ে বসলেন। এই কথাটাও তো তার জানা ছিল না, বিধানও বলেনি। উনি যে খুন হতে পারেন এ কথা আপনার মনে হয়েছিল কখনো? না, তেমন তো কখনো আমার মনে হয়নি। আর তাছাড়া হ্যাঁ, কিছুদিন হলো ওর কিছু একটা সমস্যা হয়েছিল, কিন্তু আমাকে কিছুই বলেনি। জানতে চাননি? চেয়েছিলাম, কিন্তু কখনো কিছু বলেনি। আচ্ছা, উর্মিবালাকে কি আপনি পছন্দ করতেন? হ্যাঁ, করতাম। যদিও অন্যরা কেন অপছন্দ করতো তা আমি বলতে পারবো না। কেউ যদি সাদা গাড়িতে চড়ে কোথাও গেলেই চরিত্রহীন হয়ে যায়, তাহলে সাদা গাড়ির মানে কি? তবে হ্যাঁ, বিষয়টা একটু দৃষ্টিকটু। আমি কথাটা জিজ্ঞাসা করেছি। বলেছিল আগে যখন সে বাইজির দলে ছিল তখনকার পরিচিতি। এর বেশি কিছু আমি জানতেও চাইনি। আপনার স্বামী, তিনি কিছু বললেন না? না, কিছুই বলে না। তাছাড়া তিনি থাকেন কোর্টে, আমি একাই থাকি। মাঝে মাঝে আসতো, ভালোই লাগতো আমার। তবে তিনি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই উর্মিবালা চলে যেত। এরপর সুকুমারী আরও যা যা বলল সেটা আগেই বলেছি। স্বামীকে শিব বলে ভক্তি করে এই অভাগী, তার কাছে স্বামী শেষ কথা। অমরেশ মজুমদার উঠে পড়লেন। এভাবে একে একে বাড়ির সবার সাথে কথা বলে একটা বিষয় বোঝা গেল, কোনো এক কারণে কেউই বিশেষ সুনজরে দেখতেন না উর্মিবালাকে। তবে কেউই সেটা প্রকাশ্যে না বললেও বুঝিয়ে দিলেন বিভিন্নভাবে। বিশেষ করে বাড়ির মহিলারা। একমাত্র বাদ থাকল সুকুমারী দেবী। জীবিত থাকা অবস্থায় উর্মিবালাকে যদিও দেখেননি অমরেশ, কিন্তু মৃতদেহ দেখে যতটুকু বুঝেছেন তাতে পুরুষ জাতি তাকে তুচ্ছ করতে পারবে না। তার উপর উর্মিবালার আবার স্বামী ছিল না। এমন অবস্থায় পুরুষের দৃষ্টি যে স্বাভাবিকভাবেই তার দিকে নিবদ্ধ হবে, এই আর নতুন কি? আর সে কারণেই আশেপাশের স্ত্রীরাও আরও 2-3 গুণ বেশি সন্দেহবাতিক হয়ে ওঠে। অমরেশ মজুমদার আবার যখন মৃতদেহের পাশে এসে দাঁড়ালেন, ততক্ষণে ডক্টর প্রবীর ঘোষ এসে মৃতদেহ পরীক্ষা করে নিয়েছেন। আর এখন সেটাই আলোচনা করছেন ইন্সপেক্টর বিধানচন্দ্রের সাথে। এমন সময় অমরেশ মজুমদারকে ঘরে ঢুকতে দেখে খানিকটা অবাক হয়ে উচ্চস্বরে বলে উঠলেন, আরে মজুমদারজি, তুমি এখানে? হ্যাঁ, আসলাম একটু খোঁজ খবর নিতে। তা কি বুঝলে? বিশেষ প্রভাবী মৃত্যু, যতটা বুঝতে পারছি সাইনাইড। কফির দুধের সাথে মিশে অ্যাকশনটা ঘটিয়েছে। কফির গ্লাসে ছিল? না, সেই কারণেই তো বুঝতে পারছি না বিষটা এলো কোথা থেকে। তবে পোস্টমর্টম রিপোর্টে সেটা পরিষ্কার হয়ে যাবে। ভিকটিম মৃত্যুর আন্দাজ 1 ঘন্টা আগে বাইরে গিয়েছিল। আমার অনুমান বিষটা তখনই কোনোভাবে ভেতরে গিয়েছে। আমারও তাই সন্দেহ। তবে রিপোর্ট আসলে আরো বিস্তারিত বলা যাবে। বিধান, এক কাজ করো, আমি এখানকার সবটা দেখে নিয়েছি, বড়ই পাঠিয়ে দাও। রিপোর্ট আসতে কতক্ষণ লাগবে? এখনই কিছু বলতে পারছি না, কাল সকালে একবার খোঁজ নিও, কেমন? প্রবীর ঘোষ চলে গেলেন। এখন ঘরে কেবল ইন্সপেক্টর বিধান এবং অমরেশ মজুমদার। দুজনের দৃষ্টি সোফায় হেলান দিয়ে পড়ে থাকা সুকুমার সেনের নিথর দেহের দিকে। কি বুঝছেন স্যার? পথের ঠিক মাঝখানে একটা কাটা গাছ নজরে আসলে যেমন লোকে উপড়ে ফেলে, সুকুমার সেনের বেলাতেও সেটাই হয়েছে। সুকুমার সেন পুরোপুরি সত্যিটা বলেনি। সে প্রথমে উপরে গিয়েছিল, আর গিয়ে এমন কিছু একটা দেখে ফেলে
যার মূল্য দিতে হলো জীবন দিয়ে। হয়তো খুনিকেই দেখে ফেলেছিল, কিন্তু সে আমাদের কাছে কথাটা লুকালো কেন? এটা তো সুকুমার সেনই ভালো বলতে পারবে। তবে আরেকজন এই বিষয়ে আমাদের সঠিক তথ্য দিতে পারে, আর সেটা হলো খুনি নিজে। কিন্তু সেটা জানতে হলে আগে আমাদের খুনির কাছে পৌঁছতে হবে। সে তো বটেই, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে জল অনেকটা দূর গড়াবে। উর্মিবালা দেবী খুন হওয়ার 3 দিন আগে কেউ একজন এসেছিল দেখা করতে। লোকটার খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছো? না স্যার, লোকটাকে কেউই সরাসরি দেখেনি। আর সেই সাদা অ্যাম্বাসেডার গাড়িটারও খোঁজ নিচ্ছি, 2-1 দিনের মধ্যেই জানতে পারবো। আর টাকার সিরিয়াল নাম্বারটা? সেন্ট্রাল ব্যাংক থেকেই টাকাগুলো তোলা হয়েছে, কিন্তু এটা 2 বছর আগের সিরিয়াল। যতটা বুঝলাম সময় লাগবে। ঠিক আছে, দেখো। আর তুমি যে বললে বাড়ির সকলেই নজরদারিতে আছে, এখানে এসে দিব্যি দেখছি সবাই খোলা বাতাসে ঘুরছে। এ তোমার কেমন নজরদারি? ভেবে দেখলাম সকলেই চাকরিজীবী মানুষ, আর তাছাড়া পালানোর মতো ভুল বোধহয় কেউই করবে না, করলেও লাভ হবে না। ঠিক আছে, এখন আমি আসি। আর হ্যাঁ, সুকুমার সেন আজকে কার কার সাথে দেখা করেছিল খবর নাও। সেই দিন আর ইন্সপেক্টর বিধানচন্দ্রের কোনো ফোন এলো না, এমনকি রাতেও না। তার বদলে তিনি পরের দিন সকালে একেবারে সশরীরে উপস্থিত হলেন। অমরেশ মজুমদার বাড়িতেই ছিলেন। তাছাড়াও খুব একটা প্রয়োজন না হলে ইদানিং বাইরে খুব একটা যাওয়া হয় না। এই 3 বছরে সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেল। পাশে স্ত্রী নেই, চাকরিও ছেড়েছেন। এখন তার অবসর সময়ের একমাত্র খোরাক দেশের বিভিন্ন ম্যাগাজিন আর বই। এছাড়া ছাদের বাগানটা আছে। বাগানের শখটা ঠিক কিভাবে যেন তার মধ্যেও ছোঁয়াচে রোগের মতো বিস্তার ঘটিয়েছে। যদিও বিয়ের আগে এমন শখ তার কোনো কালেই ছিল না। বিধানচন্দ্র ঘরে ঢুকে দেখলেন অমরেশ মজুমদার বিছানায় শুয়ে আছে। তার স্থির দৃষ্টি এখনো জানলার ফাঁক গলে মিলিয়ে গিয়েছে দূরে। কি এত ভাবছেন? প্রশ্নটা শুনে সম্বিত ফিরল। খানিকটা নড়ে চড়ে উঠে বসলেন। তারপর প্রশ্নটাকে দিব্যি পাশ কাটিয়ে বললেন, দেখে মনে হচ্ছে গুরুতর কিছু ঘটবে, বলে ফেলো। সেটা বলার জন্যই তো আসা। তার আগে শশীধরকে 1 কাপ চা দিতে বলুন তো, মাথাটা একেবারে ধরে গিয়েছে। অমরেশ মজুমদার হাঁক ছাড়লেন, শশী, চা দিয়ে যা। হ্যাঁ, এবার বলো। দেখে মনে হচ্ছে দেবাশিস বসুকে একেবারে থানায় রেখে আসলে। কথাটা শুনে ইন্সপেক্টর বিধানচন্দ্রের মুখ কেমন হাঁ হয়ে গেল। ঠিক যেন ফুলতে থাকা বেলুনে সূচ ফুটল। আপনি আপনি কিভাবে? ভেবে দেখলাম সবচাইতে বেশি প্রমাণ দেবাশিস বাবুর বিপক্ষে। বিধানচন্দ্রের লোভ জাগল। এই লোভ সামনের মানুষটার বিচার বুদ্ধি আর একবার প্রখর করে নেওয়ার। প্রশ্ন করলেন, আপনি আর কি জানেন? এই যেমন উর্মিবালা দেবীর আলমারিতে যে সিরিয়ালের নোট পাওয়া গিয়েছে, সেই একই সিরিয়ালের একটা নোট পুলিশ খুঁজে পেয়েছে। সেই সাথে আলমারির ওপরের তাকে থাকা আঙুলের ছাপের সাথে দেবাশিস বসুর আঙুলের ছাপ মিলেছে হুবহু। অর্থাৎ কাজটা তারই। এবং এ থেকেই বোঝা যায় যে সে জানতো উর্মিবালা দেবীর ঘরে টাকা আছে, এবং এটাও জানতো টাকাটা আছে কোথায়। সময়ের অভাবে 2টোর বেশি নোট সরাতে পারেনি, এটার জন্য আক্ষেপও বোধহয় করেছিল এই কয়দিন। এছাড়া এটাও পুলিশ জানতে পেরেছে মৃত্যুর দিন সকালে সুকুমার সেন বাইরে গিয়ে যে কয়জনের সাথে দেখা করেছিল তার মধ্যে এই দেবাশিস বসুও একজন। তাছাড়াও উর্মিবালা দেবীর ঘর থেকে তার ঘরে যেতে হলে কারোর নজরে পড়ার ভয় নেই। সব মিলিয়ে পুলিশ যে তাকেই বেছে নেবে এটা জানতে অলৌকিকতার প্রয়োজন আছে কি? ইন্সপেক্টর বিধানচন্দ্রের চোয়াল আরও বেশ খানিকটা ঝুলে গেল, এবং ততক্ষণ পর্যন্ত থাকলো যতক্ষণ না শশীধর এসে টেবিলের ওপর চায়ের কাপ রাখল। অমরেশ মজুমদার ঠিক যেভাবে ঘটনার বর্ণনা দিলেন, যেটা এই 2 দিনে ঘটেছে, লোকটি কি ম্যাজিক জানে নাকি কোনো অলৌকিক ক্ষমতা আছে? যদিও এইসবে বিশ্বাস করে না বিধানচন্দ্র, তাই বা হয় কি করে? তার এমন ভ্যাবাচ্যাকা চেহারা দেখেই বোধহয় ঠোঁটের কোণে খানিকটা হাসির রেখা ফুটল অমরেশের। বললেন,
একটু আগে ডক্টর ঘোষের ফোন পেয়েছি, ঘটনাটা সেই বলল। এইবার বিধানচন্দ্রের দুই পা জমিনের ছোঁয়া পেল। বললেন, ও তাই বলুন। আসলে এত দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম যে সময়ই পাইনি। ভাবলাম একেবারেই না হয়। কথাটা পুরোপুরি শেষ হলো না, কারণ এইবার বিধানচন্দ্রের দৃষ্টি গিয়ে পড়েছে অমরেশ মজুমদারের দিকে। সেই মুখ থমথমে, যেন কিছুর একটা হিসেব মেলাতে পারছেন না। অথচ এমনটা তো হওয়ার কথা নয়। এত সহজেই যেখানে অপরাধী ধরা পড়ছে সেখানে খুশি হওয়ার বদলে এমন থমথমে চেহারার কারণ কি? তোমাকে তো আগেই বলেছি বিধান, কেসটা যতটা সহজ ভাবছো ততটা নয়। জল অনেক দূর গড়াবে। ইন্সপেক্টর বিধানচন্দ্রের ভেতরে সব চঞ্চলতা উত্তেজনা এখন শিথিল। একটু আগে যে বিজয় গর্বে তার মাথা উঁচু হয়েছিল, এইবার সেটা নিচু হলো। সেই সাথে মনের মধ্যে জমতে শুরু করেছে খানিকটা সংশয়। অমরেশ মজুমদারকে অনেক বছর ধরেই তিনি চেনেন, আর চেনেন বলেই একটু আগের চঞ্চলতা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে সেখানে একটা ইতস্তত ভাব জমতে শুরু করেছে। তবে কি আমরা ভুল করলাম? এখনো নিশ্চিত নয়, তবে তেমনটাই ধরে নিতে পারো। সাধারণত দুই ধরনের অপরাধী থাকে। এক, অপরাধ করার আগে পরিকল্পনা করে, আর দুই, অপরাধ সংগঠিত হওয়ার পরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এই 2 নম্বর কাতারে যারা পড়ে তারা একটা অপরাধকে আড়াল করতে আরও অনেকগুলো অপরাধ করতেও পিছুপা হয় না। আমাদের এইবারে প্রতিপক্ষ এই দ্বিতীয় দলে। অমরেশ মজুমদারের ইঙ্গিত যে অমূলক ছিল না সেটা বুঝতে পারলেন 3 দিন পর। আর সেটাও এই কেসের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী কুমুদি রায়ের মৃত্যুর মধ্য দিয়ে। যদিও ডাক্তার বলছে মৃত্যুর কারণ হার্ট ফেল, মিসেস রায়ের হার্টের অবস্থা এমনিতেই ভালো ছিল না, তার উপর সেই দিনের সেই ধকলটা নিতে পারেননি। হার্ট ফেল কখন হবে এটা আগে থেকে বলা যায় না। যেমন এখানে ভদ্রমহিলার অ্যাট্যাক আসে একেবারে অস্বাভাবিকভাবেই। খুব সম্ভবত কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলেন, দরজা খোলার পরই অ্যাট্যাকটা আসে। আর নয়তো, এই নয়তোটাকেই যদি ধরা হয় তাহলে এটাকে আর স্বাভাবিক মৃত্যু বলা যায় না। হতে পারে দরজার কড়া নাড়া শব্দে মিসেস রায় দরজা খুলেছিলেন, আর খুলতে চোখের সামনে এমন কিছু দেখেছেন যার ফলে প্রচণ্ড ভয় পেয়ে সেখানেই লুটিয়ে পড়েন। আর যদি আদতেও এমন কিছুই ঘটে তাহলে এটাকে খুন বলতে আর কোনো বাধা নেই। অমরেশ মজুমদার বেশ কিছুক্ষণ মেঝেতে লুটিয়ে পড়ে থাকা কুমুদি রায়ের দেহটার দিকে তাকিয়ে রইলেন, যদিও ওনার দৃষ্টি এখন মিসেস রায়ের ফ্যাকাশে চেহারাটার দিকে। পুরো চেহারাটা এখন রক্তশূন্য, মৃত্যু যেন হঠাৎ তার সামনে দাঁড়িয়েছে। হার্ট ফেল? ডক্টর প্রবীর ঘোষ মৃতদেহের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করছিলেন। ইন্সপেক্টর বিধানচন্দ্র প্রশ্নটা করলেন তাকে উদ্দেশ্য করেই। তেমন বলেই তো মনে হচ্ছে, কিন্তু ভিকটিম যেন ভয় পেয়েছে বলে মনে হয়। মৃত্যুর আগে প্রচণ্ডভাবে ভয় না পেলে চেহারা এমন বিস্ফোরিত হয় না। অর্থাৎ ভিকটিমের দুর্বলতাকেই অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। কুমুদি রায় অনেক বছর ধরে এই পাড়ায় বাস করেন, আর তাই এখানকার কম বেশি সকলেই জানে তার হার্টের ব্যাপারে, আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে খুনি। অনেকক্ষণ ধরে একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দ আসছিল বিধানচন্দ্রের কানে। এইসব জায়গায় বাচ্চার কান্নাটা অস্বাভাবিক নয়। অনেক ছোট ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা হঠাৎ হঠাৎ কান্না করে আবার থেমে যায়, কিন্তু এই বাচ্চাটার কান্না থামার কোনো নামই নেই। আর সবচাইতে বড় কথা হলো বাচ্চাটা কাঁদছে পাশের ফ্ল্যাটে, আর তাতেই বারবার মনোযোগ সরে যাচ্ছিল বিধানচন্দ্রের। দেখো তো কি হয়েছে, বাড়িতে কেউ নেই নাকি? কান্না তো থামার নামগন্ধ নেই। দেখে আসো তো ঘটনাটা কি। বড়বাবুর হুকুম পেয়ে কনস্টেবল 2 ঘর পেরিয়ে সিঁড়ির কাছে আধঘোলা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর দরজায় 2 বার কড়া নাড়তেই ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসলো। সম্ভবত ইনিই বাচ্চার মা, কারণ বাচ্চার এমন এক নাগাড়ে বাঁশি সুরের মতো কান্না বন্ধের চেষ্টা করতে করতেই হয়তো চেহারায় একটা বিরক্ত এসে গিয়েছে। মন মেজাজও ঠিক আছে বলে মনে হলো না, আর সেটা প্রকাশ পেল কণ্ঠেও। বাচ্চাটা? জি বলুন।
পুরো কথাটা শেষ হলো না তার আগেই মহিলা একেবারে জ্বলে উঠলেন। আরে সেই কথাটা তো বাচ্চাটাকে আমিও জিজ্ঞাসা করে চলেছি তখন থেকে। এবার কি পুলিশি জেরা শুরু হবে নাকি? কনস্টেবলটি সাদাসিধে নিপাট সরল চরিত্রের অধিকারী। হঠাৎই মহিলার এমন রৌদ্রমূর্তি দেখে কিছুটা হকচকিয়েই গেল। ফিরে এসে বড়বাবুকে কথাটা বলতেই এবার বিধানচন্দ্র নিজেই গেলেন এবং পুনরায় দরজায় কড়া নাড়লেন। বাচ্চাটা তখনও কেঁদেই চলেছে। কান্নার যে ধারা, তাতে এটাকে শুধু কান্না বলা চলে না, এ কান্না যেন কোনো কিছুর বাঁয় না। আর বাচ্চাটা কাঁদছে হাত পা ছড়িয়ে। দূর, আবার কে? কথাটা বলতে বলতে মহিলা দরজার সামনে এসে দাঁড়ালেন এবং দরজার এপাশে থানার বড়বাবুকে দেখে খানিকটা ধাতস্থ হলেন। বললেন, বলুন, কি জানতে চান? বাচ্চাটা এমনভাবে কাঁদছে কেন? সেটা তো আমি নিজেও জানি না। ও তো কিছুই বলছে না। বাপের মতো হয়েছে কি না। বিধানচন্দ্র বুঝলেন রাগটা কেবল বাচ্চাটির উপর নয়, মহিলার রাগ আছে বাচ্চার বাবার প্রতিও। ভেতরে আসা যায়? মহিলাটি অবশ্য এতে আপত্তি করলেন না। দরজার এক পাশে দাঁড়ালেন। ভেতরে ঢুকে বিধানচন্দ্র দেখলেন তার অনুমানই ঠিক। বাচ্চাটা শুধু কাঁদছেই না, সেই সাথে মেঝেতে শুয়ে শুয়ে হাত পা ছুঁড়ছে, আর তার চারপাশে ছড়িয়ে আছে কতকগুলো খেলনা। কি হয়েছে বাবু, কাঁদছো কেন? বলো বলো আমাকে। চকলেট খাবে? এই যে, বলো বলো আমাকে, বলো বাবু, প্লিজ বলো। এই যে চকলেট, চকলেট দিচ্ছি, এই নাও। কাজ হলো। বাচ্চাটির কান্না বন্ধ হয়নি ঠিকই, কিন্তু হাত পা ছোঁড়া বন্ধ হয়েছে। সেই সাথে বাচ্চাটি এখন উঠে বসেছে। হয়তো বুঝতে পেরেছে এই কাকু তাকে সত্যিই সেটা দেবে যা সে চায়। বাঘ কি? বলো আমাকে, তুমি বাঘ নেবে? এইবার বাচ্চাটি মাথা নাড়ল, তারপর আবারও ঠোঁট ফুলিয়ে কাঁদতে বসল। আর তাতেই বিধানচন্দ্রের মস্তিষ্কের ভেতর যেন একটা চমক খেলে গেল। তিনি উঠে দাঁড়ালেন। মহিলা তখনও অগ্নিচক্ষুতে তাকিয়ে আছে মেঝেতে গড়াতে থাকা বাচ্চাটার দিকে। কখন থেকে কাঁদছে? সে তো ঘড়ি দেখিনি। রান্না বসিয়েছিলাম, দরজা খোলা পেয়ে বাইরে গিয়েছিল হয়তো, তারপর থেকেই কাঁদছে। বিধানচন্দ্র আর কিছু বললেন না, সোজা বেরিয়ে আসলেন। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেলেন। পাড়াতে একটা পিসিও আছে, বিধানচন্দ্র সেখানেই গেলেন। তারপর একটা কয়েন ঢুকিয়ে রিসিভারটা কানের কাছে ধরে চাকা ঘোরালেন। লাইন পাওয়া গেল। ও তুমি? তা তোমার বাবুটি এখন কোথায়? ছাদে? আগে না, তিনি তো সেই ভোরে বেরিয়েছেন। বললেন ফিরতে নাকি দেরি হবে। তা কোথায় গিয়েছেন সেটা জানো? আগে না, সেটা তো বলে গেলেন না। ঠিক আছে, তোমার বাবু ফিরলে বলবে আমি ফোন করেছিলাম। বিধানচন্দ্র কান থেকে টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখলেন। তারপর আবারও কয়েকটা দোকান পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দাঁড়ালেন প্রবীর ঘোষের সামনে। তিনি তখনও মৃতদেহ পরীক্ষা করতে ব্যস্ত। এটা খুন প্রবীর বাবু, বডি পোস্টমর্টমেই পাঠাতে হবে। বিমল, বডি পাঠানোর ব্যবস্থা করো। আমি অভিজিৎ বাবুর সাথে একটু কথা বলে আসি। অভিজিৎ রায়ের সঙ্গে কথা বলা এবং মৃতদেহের যথাযথ ব্যবস্থা করতে আরও আধ ঘন্টা লেগে গেল। এদিকের সবটা মিটিয়ে বিধানচন্দ্র যখন বউবাজার থানায় এসে পৌঁছালেন, তখন একজন কনস্টেবল জানালো, স্যার, একটু আগে মিস্টার মজুমদার ফোন করেছিল, বললেন বিষয়টা নাকি জরুরি। বিধানচন্দ্র আর এক মুহূর্তও সময় নষ্ট করলেন না, প্রায় ছুটে গেলেন টেবিলের কাছে। তারপর টেলিফোনের ডায়াল প্যাডে একটা নম্বর চেপে রিসিভারটা কানের কাছে ধরলেন আর লাইন পেতেই এক টানে বললেন, আপনি ঠিকই বলেছিলেন স্যার, আরেকটা খুন হয়েছে। আর এই খুনের অস্ত্র একটা বাঘের মুখোশ। দেবাশিস বসুকে গ্রেপ্তার করে তাহলে ভুলই করলাম। কুমুদি রায়? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না স্যার। এদিকে অনেক চেষ্টার পরও দেবাশিস বসুর মুখ থেকে একটি কথাও বের করা সম্ভব হয়নি। বন্দুকের বিষয়টাও কিছু বলেনি। পুরোই ঘেটে আছি বলতে পারেন। কারণ দেবাশিস আসল অপরাধী নয়। যাই হোক, যে কারণে ফোন করেছিলাম, চলে এসো। ঠিক আছে স্যার, আমি ঘন্টাখানেকের মধ্যে যাচ্ছি। 1 ঘন্টার একটু বেশি সময় পর বিধানচন্দ্র অমরেশ মজুমদারের বাড়িতে এসে দেখলেন আজকে আর অমরেশ মজুমদার একা নন।
ওনার ঠিক সামনে সোফায় বসে আছেন আরেকজন ভদ্রলোক। বয়স 50 পেরিয়েছে, পোশাক আশাকে আভিজাত্যের ছাপ। এসো বিধান, বসো, তোমার জন্যই অপেক্ষা করছি। চা বলবো? না, তার আর দরকার হবে না, থানা থেকে খেয়েই বেরিয়েছি, যা ধকল যাচ্ছে। এবার বলো, তোমাকে যার যার বিষয়ে খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছো? তা নিয়েছি, আমি নিজেই একবার বিকালের দিকে আসতাম। ঠিক আছে, শুরু করো। বিধানচন্দ্র খানিকটা দম নিলেন, তারপর বলতে শুরু করলেন। প্রথমেই তাহলে সুভাষিস বসুকে দিয়েই শুরু করি। লোকটা এক আশ্চর্য চরিত্র, একটিও বেফাঁস কথা বের করতে পারলাম না। বারবার সেই একই কথা। উর্মিবালা যখন ঘরের মধ্যে কারোর সাথে তর্কাতর্কি করছিলেন, তখনই সে টাকার কথা জানতে পারে। সেটাও ঘটনার 3 দিন আগে। সুযোগ ছিল, টাকারও দরকার ছিল, সেই লোভেই কাজটা করেছেন। সুকুমার সেনের সাথে দেখা করার বিষয়েও সেই একই কথা। দিনটা রোববার, তাই অফিস ছুটি। বাইরে গিয়েছিলেন চা খেয়ে, সেখানেই দেখা সুকুমার সেনের সাথে। একসাথে চা খেয়ে নিজের মতো বাড়িতে চলে আসে। এই এক কথা বলে যাচ্ছে 2 দিন ধরে। বলছে কারণ এটাই সত্য। সুকুমার সেন, তার বিষয়ে কিছু জানতে পেরেছো? হ্যাঁ, উপরে উপরে বোঝা না গেলেও লোকটা পাক্কা জুয়ারি। জুয়ার বোর্ডে বসলে দিন দুনিয়া ভুলে যায়। ঋণের পরিমাণ অনেক। এছাড়া বাড়ির বাকিদের চরিত্র যথার্থই সৎ। তারা এইসব বিষয়ে কিছু জানে বলে তো মনে হয় না। রঞ্জন দত্ত বাদে লোকটি আসলেই অতিরিক্ত ভালো মানুষ। নাকি ভালো মানুষের মুখোশ পরে আছেন সেটা বুঝতে পারছি না। একেই তো নিজের থেকে বেশি বয়সের মহিলাকে বিয়ে করে বিপাকে পড়েছেন, তার উপর স্ত্রীর এমন অসুস্থতা। তবে টাকা পয়সা আছে। খোঁজ নিয়ে জেনেছি লোকটি সরকারি অফিসের কেরানি, তার উপর উপরি ইনকাম করে। তবে এই কেসের বিষয়ে খুব একটা জানতে পারিনি। আর তিনতলা? তিনতলায় একজনই ভাড়াটিয়া, নাম ঋষভ প্যাটেল। অবাঙালি, কিন্তু কথা বলে খাসা বাংলায়। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। বিয়েও করেছেন বাঙালি মেয়েকে, নাম সুকুমারী। উর্মিবালার সাথে অনেকটাই সখ্যতা ছিল। ঋষভ প্যাটেল হাইকোর্টে ওকালতি করে, তবে তবে প্রসার নেই। ঋষভ প্যাটেলের পসার যে নেই একথা সত্য। যদি থাকতো তাহলে তাকে এমন মধ্যস্থতা করে জীবন ধারণ করতে হতো না। উচ্চবিলাসী এই মানুষটা কিছুই মেনে নিতে পারেন না। সে যে বাড়িতে থাকবে সেই বাড়ির সদর দরজার চাবি সবার কাছে থাকে। এটাকে কি বেঁচে থাকা বলে? ভাড়া বাড়িতে জীবনযাপনের মতো দুঃখ আর কি আছে? বিধানচন্দ্র তখনও বলে চলেছেন, টানাটানিতে আছেন, তবে কেটে যাচ্ছে যা হোক ভাবে। ইদানিং নতুন ব্যবসার চিন্তা করছেন, কিন্তু মূলধন নেই। অমরেশ মজুমদার সবটাই শুনলেন, তারপর বললেন, এইবার দীপকবাবু আপনি বলুন, প্লিজ কিছুটি গোপন করবেন না। আমি যখন কথা দিয়েছি আপনাকে কোনো ঝামেলায় ফেলবো না, তখন সে কথা আমি নিশ্চয়ই রাখব। এতক্ষণে বিধানচন্দ্রের চোখ গেল পাশের সোফায় বসে থাকা লোকটির দিকে। লোকটিকে তিনি এর আগে কখনো দেখেননি। এমনকি তার নাম যে দীপক বলে কিছু, সেটাও তিনি এই প্রথম শুনলেন। কিন্তু তিনি যেসব কথা বলে গেলেন তাতে অবাক, বিস্ময় আর হতবাকে থ মেরে গেলেন বউবাজার থানার ইন্সপেক্টর বিধানচন্দ্র। সবাই শুনবো, কিন্তু তার আগে এটা বলুন, উর্মিবালাকে আপনি কিভাবে চিনতেন? একটা নাচের আসরে। দেখুন, টাকা পয়সা বেশি হলে মানুষের ভেতরে এমন অনেক গুপ্ত শখ জেগে ওঠে। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। আমার বাইচি নাচের প্রতি একটা দুর্বলতা আছে মিস্টার মজুমদার, আর সেখানেই আমি প্রথম দেখি উর্মিকে। প্রথম দেখাতেই ভালো লেগে যায়। আর তারপর বাড়িতে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও উর্মিবালাকে নিয়ে সংসার করার বাসনাকে আপনি দমাতে পারেননি, তাই তো? ঘরে যেন একটা বোম পড়ল। না, পুরো ঘরে নয়, কেবল বিধানচন্দ্রের পায়ের নিচে। দীপক অধিকারীর মাথা নিচু। একটা অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ওই পোকার মতো। হ্যাঁ, আর সেটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল মিস্টার মজুমদার, সবচাইতেই বড় ভুল। যদিও উর্মি আমাকে কখনোই চাপ প্রয়োগ করেনি, ওর চাওয়াও ছিল সামান্যই, একটা ভদ্র শ্রেণীর পাড়াতে আশ্রয় আর খেতে পড়লেই সে সুখী। তেমনটাই করলাম।
বাড়িওয়ালার সাথে আমার ব্যবসায়িক বন্ধুত্ব। তাকে বলেই উর্মির একটা ব্যবস্থাও আমি করে দিলাম। বেশ ভালোই চলছিল জানেন। মাঝে মধ্যে উর্মির সাথে দেখাও করতে যেতাম। একটা কথা, সাদা অ্যাম্বাসেডর গাড়িটা বোধহয় আপনারই, তাই না? যেটা এখন আমার বাড়ির সামনে পার্ক করা আছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, গাড়িটা আমারই। হ্যাঁ, তারপর বলুন। দিব্যি ভালোই চলছিল সব কিছু, কিন্তু মাস 6 হলো উর্মির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। কেমন পরিবর্তন? ঠিক বুঝতে পারছিলাম না। আগে উর্মি আমার কথা শুনলেই স্বভাবতই খুশি হতো, কিন্তু ইদানিং সে আর খুশি হয় না। ওর মৃত্যুর 3 দিন আগেও আমি গিয়েছিলাম দেখা করতে। সেই দিন বোধহয় কথা কাটাকাটি হয়েছিল, তার কথা একটু আগে বিধান বলছিল। হ্যাঁ, আমি উর্মির কাছে টাকা রেখেছিলাম, প্রায় 1 লাখ খানেক, নতুন চকচকে নোটের 4টে বান্ডিল। সেদিন রাতে একটু বেশি কথা কাটাকাটি হয়েছিল। ও তাই নাকি? দুটো টাকা দিয়ে আর আশ্রয় দিয়ে ভেবেছো খুব বড় কিছু করে ফেলেছো, তাই না? আমার মুখ যদি একবার খোলে না, তোমার এই ভালো মানুষের মুখোশটা খসে পড়বে, আমি এই বলে দিলাম। আর টাকার কথা বলছো তো, তোমার টাকার দিকে এই উর্মিবালা ফিরেও তাকায় না, আলমারির তাকে রয়েছে, যাও নিয়ে যাও। আর হ্যাঁ, আমার সঙ্গে না বেশি চালাকি করতে আসবে না একেবারে। আমি যা চাই সেটা কিন্তু আমার লাগবেই, আর নয়তো। টাকা যে আপনি সাথে করে নিয়ে আসেননি সেটা তো বুঝতেই পারছি, কারণ পুলিশ সেই টাকার অর্ধেক উর্মিবালার আলমারি আর বাকি অর্ধেক উদ্ধার করেছে দেবাশিস বসুর ঘর থেকে। আচ্ছা, একটা প্রশ্ন, যদিও বিষয়টা কতটা গোপনীয় তা বুঝতে পারছি না, হঠাৎ ঝামেলাটা হলো কেন? সম্প্রতি আমি একটা উইল করেছি মিস্টার মজুমদার। তাতে নিশ্চয়ই উর্মিবালার নাম নেই। না, নেই। আপনি বলুন, রাখা কি সম্ভব? আমি উর্মিকে কথাটা বললাম, বোঝালামও। সে যা চাচ্ছে তা কখনোই সম্ভব নয়। প্রয়োজনে তার সারাটা জীবন যেন সুখেই কাটে সে ব্যবস্থাও আমি করব, এটাও আমি বললাম তাকে। কিন্তু উর্মিবালা মানতে চাইল না। আগে আপনি ঠিকই বলেছেন। সে চায় আমার প্রথম স্ত্রীর মতো তার নামটাও উইলে থাকুক। আচ্ছা দীপকবাবু, আপনার মনে এই প্রশ্নটা আসেনি উর্মিবালা দেবী কোন উপায়ে উইলের কথাটা জানতে পেরেছিল? আপনি নিজে থেকে বলেননি নিশ্চয়ই? এই একই প্রশ্ন আমি তাকেও করেছিলাম। বলল শুধু এটাই নয়, সে আমার ব্যাপারে আরো অনেক কথাই জানে, যা প্রকাশ পেলে আমার নাকি অনেক বড় ক্ষতি হবে। বুঝলাম। সেদিনের পর আমি আর উর্মির সাথে যোগাযোগ করিনি। ইদানিং ব্যস্ততার মধ্যে খবরের কাগজ পড়া হয়নি। আজ সকালে আনন্দবাজারে লেখাটা পড়ে খোঁজ নিয়ে জানতে পারলাম আপনি এই কেসের সাথে যুক্ত। দেখুন, আমি ধার্মিক নই মিস্টার মজুমদার, দোষ ত্রুটি আমারও কিছু আছে, তাই পুলিশের আশ্রয়ে যেতে আমি পারবো না। কিন্তু আপনি যখন কথা দিয়েছেন আমার নাম উল্লেখ থাকবে না, তাই সবটা আপনাকে বললাম। সে বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মিস্টার অধিকারী, আমি আমার কথা রাখব। কিন্তু আপনার থেকে আমি একটা এমন বিষয়ে জানতে চাচ্ছি যা আর কারো জানা বা বোঝা সম্ভব নয়। যদিও বিষয়টা অত্যন্ত ব্যক্তিগত, তবুও এটা ছাড়া আর কোনো পথ আমার কাছে খোলা নেই। পোস্টমর্টেমে আমরা জানতে পেরেছি ভিকটিম ফিজিক্যালি অ্যাক্টিভ, কিন্তু সেটা তো আপনার দ্বারাও হতে পারে। দীপকবাবু, আপনি কি ইদানিং উর্মিবালাকে সন্দেহ করেছিলেন? একেবারেই অপ্রত্যাশিত প্রশ্ন, কিন্তু দীপক অধিকারী শক্ত স্নায়ুর মানুষ। কিছুটা সময় নিলেন, মাথাটা নামিয়ে নিচু স্বরে বললেন, হ্যাঁ। কেন? মানে উর্মিবালা যদি আপনাকে ত্যাগ করে তাতে তো আপনারই ভালো, তাই নয় কি? সেখানে সন্দেহের কারণটা ঠিক বুঝতে পারলাম না। আমি সন্দেহ করেছিলাম এইসব উর্মির একার কাজ নয়, আরও একজন আছে যে আড়াল থেকে উর্মিকে ফুঁসিয়ে তুলছে। এর আগে যখন কলকাতার একটা বাড়িতে থাকতো তখন কিন্তু ঠিকই ছিল, কিন্তু এখানে আসার পর থেকেই ঝামেলাটা শুরু হয়। আর তাছাড়া?
তাছাড়া আমি বুঝতে পেরেছিলাম উর্মির ঘরে আমি একমাত্র পুরুষ নই। ধন্যবাদ। আমার শুধু এই একটি কথাই জানার ছিল। বিধান, এবার আমি জোর দিয়ে বলতে পারি অপরাধী আমাদের চোখের সামনে। এই শেষের কথাটা শুনে ইন্সপেক্টর বিধানচন্দ্রের চোয়াল যেন ঝুলে পড়ল। তিনি ফ্যাল করে তাকিয়ে থাকলেন। তোমারও কোনো ভয়ের কারণ নেই, জবাবদিহি করতে হবে না। চুরিটা দেবাশিস বসু সত্যিই করেছে, তাই খুনের অপরাধে না হোক চুরির অপরাধে কেস ফাইল করতেই পারো। বিধানচন্দ্রের ভেতরে চরম উত্তেজনার গিট ক্রমশই আলগা হতে শুরু করেছে। পুলিশ প্রতিটা প্রমাণ খুঁটে খুঁটে গিলছে পায়রার মতো, তদন্তও করছে সেভাবেই, আর তার ভিত্তিতেই গ্রেফতার করেছে শুভাশিস বসুকে। প্রতিটা প্রমাণ তার বিপক্ষে। হ্যাঁ, এটা সত্য যে সুকুমার লোকটা কেসটাকে গেঁজিয়ে রেখে গেছে। মিস্টার দত্তের গতিবিধিও সুবিধার নয়, কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ বলা চলে কোনো প্রমাণই পায়নি। কিন্তু এটাও সত্য, পুলিশ শুভাশিস বসুকে গ্রেপ্তার করার পরও ঘটে গিয়েছে আরও একটি খুন। খুনি জানত কুমুদি রায়ের হার্টের অবস্থা ভালো নয়, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। অনুমান করা হচ্ছে কুমুদি রায় যখন কড়া নাড়ার আওয়াজেই দরজা খুলেছিলেন, আর খুলেই এমন ভয়ঙ্কর বাঘের মুখোশ দেখে হার্ট ফেল করেন। শুভাশিস বসুকে খুনের অপরাধে গ্রেফতার করাটা পুলিশের একটা ভুল ছিল, এটা ইন্সপেক্টর চন্দ্র নিজেও স্বীকার করতে বাধ্য হয়েছেন। খুনি যদি শুভাশিস বসু না হয়, তাহলে কে খুন করেছে? আর ধৈর্য ধরতে পারছি না, আসল অপরাধী কে? তার আগে জানতে হবে খুনটা হলো কেন। দীপকবাবু অনেকটাই বলেছেন, এইবার আমি পরের ঘটনাটা বলি। দীপকবাবু উর্মিবালাকে স্বাভাবিকভাবেই সময় দিতে পারতেন না, আর সেই শূন্যস্থান পূরণ করেছেন সেই বাড়িরই আরেকজন। কিন্তু আমি ভাবছি অন্য কথা। স্রেফ সন্দেহের কারণে সমাজের দৃষ্টিভঙ্গিতে একজনের চরিত্র কেমন পাল্টে দেওয়া যায়? নারীর মন বড়ই সন্দেহবাতিক হয় বিধান, সবসময় তুলনা করে অন্যের সাথে। মিসেস দত্ত নিজে স্বামী সুখ ভোগ করতে পারেন না, আক্ষেপ তো একটা ছিলই। সেই সাথে ছিল স্বামীর প্রতি প্রবল সন্দেহ। ক্রমেই তার বিশ্বাস আরও গাঢ় হতে লাগলো। তিনি ধরেই নিলেন যে তার অবর্তমানে মিস্টার দত্ত অন্য নারী সুখ ভোগ করছেন কিনা। কিন্তু ভদ্রলোক জুয়ারি হলেও পরনারী পাতে তুলতেন না। বাকিদের ক্ষেত্রেও একই কথা। বিধান, তুমি তো লক্ষ্য করেছো নিশ্চয়ই, বাড়িতে যতগুলি দম্পতি বাস করে তারা সবাই নিঃসন্তান। বিষয়টা যদিও কাকতালীয়, আবার এটাও হতে পারে ছোট সংসার বলেই এমন অল্প ভাড়ার বাড়িতে উঠেছে। আমি সবার বিষয়ে খোঁজখবর নিয়েছি। দাম্পত্য জীবনে কেউই সুখী নয়, একমাত্র ঋষভ প্যাটেল বাদে। স্ত্রী তাকে পুজো করে, তাই স্বামীকে সন্দেহ করার কথা তার মনেও আসে না। কিন্তু বাকিদের মনে উর্মিবালাকে নিয়ে একটা সন্দেহ ছিল, কারণ উর্মিবালা নিজেই। আর শুভাশিস বসু উর্মিবালার বিপক্ষে বলেছিল নিজেকে বাঁচাতে। এইবার আসি আসল অপরাধীর বিষয়। বিধান, তোমার থিওরি ছিল খুনি খুন করে পালানোর চেষ্টা করবে, কিন্তু একবারও এটা ভাবনি যে খুনি খুন করে নিজের ঘরেও ঢুকে যেতে পারে, আর হতে পারে সে সিঁড়ি দিয়ে উপরের তলাতেও উঠে যেতে পারে। কি ভুল বললাম? এই শেষের কথাটা শুনে পুরো শরীরে যেন একটা চমক খেলে গেল বিধানচন্দ্রের। কণ্ঠ দিয়ে বেরিয়ে আসলো একটা বিস্ময়। নিজের ঘরে? হ্যাঁ, আর তখনই খুনির দেখা হয় সুকুমার সেনের সাথে। লোকটি আর কেউ নয়, ঋষভ প্যাটেল। ঘরের ভেতরে যেন আরেকটা বোমা পড়ল। ইন্সপেক্টর বিধানচন্দ্র পরিষ্কার দেখলেন তার চারপাশটা কেমন যেন দুলে উঠল। ঋষভ প্যাটেল? পুরোপুরি নিশ্চিত হয়েছি মিস্টার অধিকারীর কথা শোনার পর। সন্দেহের কারণ দুটো। এক, খুন হয়েছে বুলেটে, যদিও পুলিশ এখনো কিছুই খুঁজে পায়নি, কারণ অস্ত্রটা ছিল অবৈধ। শুভাশিস বসুকে যদি ফাঁসিতে ঝোলাও, তবুও সে এই ব্যাপারে কিছুই বলতে পারবে না, কারণ জিনিসটা তার নয়। আর এইসব জিনিস একজন উকিলের পক্ষে জোগাড় করা অসম্ভব নয়, কিন্তু বাকিদের কাছে প্রায় অসম্ভব। আর দুই, তোমাকে তো বলেছি অপরাধী এখানে প্ল্যান বি ব্যবহার করেছে, অর্থাৎ অপরাধ করার পর নিজেকে বাঁচানোর চেষ্টা। সেখানেও
একজন উকিলের থেকে দক্ষ আর কেউ নেই। রাগের মাথায় খুনটা করলেও পরে সবকিছুই খুব সহজে সামলে নিতে হয়তো পারত, যদি সুকুমার সেনের সাথে সিঁড়ির মুখে না দেখা হতো। তাদের মধ্যে কি বোঝাপড়া হয়েছিল জানি না, সেটা না হয় তার থেকেই শুনে নিও। কিন্তু ঋষভ প্যাটেলের ভয় কাটল না। পথে কাঁটা রেখে পাশ কাটিয়ে হাঁটার চাইতে কাঁটা তুলে ফেলাই ভালো। কিন্তু কিভাবে? প্রথম কাজটার আগের মাথায় করলেও এইবার ভাবতে হবে। এমন একটা উপায় দরকার যেখানে নিজে না থাকলেও কাজ হবে অব্যর্থ, অর্থাৎ সায়ানাইটি আদর্শ। কুমুদি রায়ের বিষয়টাও তেমনি। উচ্চাকাঙ্ক্ষা, লোভ, বিলাসিতা। কিন্তু ঋষভ প্যাটেল জানে তার এই ক্যারিয়ারে এইসব কোনোটাই সম্ভব নয়। আর ঠিক তখনই দেখা হয় উর্মিবালার সাথে। সুকুমারী দেবীর সাথে তার সম্পর্ক ভালো, আর এই সুযোগটাই নিল ঋষভ প্যাটেল। এতে বোধহয় উর্মিবালার হাতও ছিল, না হলে সম্পর্কটা এতদূর গড়াতো না। স্ত্রী তাকে সন্দেহ করবে না সেটা সে নিজেও জানে। ধীরে ধীরে সম্পর্কটা গভীর হয়, আর সেই সাথে উকিলি খেলাটাও খেলতে থাকে। সে পেশায় উকিল, মাথায় কূটবুদ্ধি ভরপুর। হঠাৎ একদিন জানতে পারল দীপক অধিকারী একটা উইল করেছেন, কিন্তু সেখানে উর্মিবালার নাম নেই। কথাটা উর্মিবালার কানে তুলল, আর সেই সাথে নানান কথা বোঝাতে লাগল। কারণ ভয়টা তারও ছিল, যার জন্য এতদিন ধরে জাল ফেলে আছে সে সবই যদি হাতছাড়া হয় তখন কি হবে। একবার উর্মিবালার সম্পদ পেলে সেটা কিভাবে তার নিজের করতে হবে সেটা পরে ভাবা যাবে। প্রথম প্রথম উর্মিবালা নিজেও সেই মতো কাজ করত, কিন্তু পরে হয়তো কিছু একটা ঝামেলা হয় দুজনের মধ্যে। হতে পারে উর্মিবালা ঋষভ প্যাটেলকে এড়িয়ে চলছিল, বা এমন কিছু বলেছিল যাতে এতদিনের পরিকল্পনা ভেঙে যায়। ব্যাস, মাথায় খুন চেপে গেল তার, আর সেটা থেকেই খুন। এর বেশি কিছু জানি না, বাকিটা তুমি তার থেকেই শুনে নিও। আর দীপকবাবু, এইবার বুঝতে পারছেন তো যে উর্মিবালা দেবী কিভাবে জানলো সেই উইলের কথাটা? দীপক অধিকারী কিছুই বললেন না, কেবল একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করলেন। কি বা বলবেন তিনি? উর্মিবালা বাইজির মেয়ে, তিনিই তো তাকে স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু তা কি পূরণ করতে পেরেছিলেন? সবই তো বুঝলাম, কিন্তু এইসব প্রমাণ করব কিভাবে? প্রমাণ ছাড়া তো কিছুই করা যাবে না। তার উপর লোকটা নিজেও একজন উকিল। এই কয়দিনে নিশ্চয়ই সে আর কোনো প্রমাণ বাঁচিয়ে রাখেনি। প্রশ্নটা শুনে অমরেশ মজুমদার বিধানচন্দ্রের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেন, আর সেই সাথে ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠছে একটা হাসির রেখা। সকাল সকাল যে তার দরজার সামনে এমন হট্টগোল বেঁধে যাবে সেটা বোধহয় আশা করেননি ঋষভ প্যাটেল। এমনিতেই এই ভাড়া বাড়িতে তার মনে সুখ নেই, তার উপর সকালে ঘুম ভাঙছে চিৎকার চেঁচামেচিতে। অন্যদিন তাও তো সেটা নিচতলায় হয়, কখনো বাইরে, কিন্তু আজ একেবারে নিজের ঘরের দরজার সামনে। এ কি রে বাবা, এ তো দেখি রীতিমতো দরজায় হট্টগোল। দরজা খুলতেই একেবারে কানে তালা লেগে গেল তার, কারণ তাকে দেখা মাত্রই রাস্তার ওপাশের বাড়ির ঝগড়াটে ভাড়াটিয়ার এমন কর্কশ ধ্বনি কারুর কানই সহ্য করতে পারে না। কিন্তু এই সবের মধ্যেও বুকের ভেতরে একটা শীতল অনুভূতি টের পেল ঋষভ প্যাটেল, কারণ মহিলাটা তার কর্কশ কণ্ঠে দিক বিদীর্ণ করে যা বলে চলেছে তা মোটেও তার জন্য সুখবর নয়। আচ্ছা, ভালো মানুষ তো আপনি। বলি, আক্কেল গুরুম হয়েছে নাকি আপনার? বাচ্চা কাঁদানোর কাজ করেন কেন? কোথা থেকে না কোথা থেকে একখানা বলিহারি মুখোশ কিনে এনেছেন, তা ভালো কথা। তা বলি, সেটা এমন দিনে দুপুরে পরে কি ঘুরে বেড়ানোর কোনো মানে হয় শুনি? আর এদিকে আমি কাল থেকে গোটা সুপার মার্কেট ঘুরে এলাম। এবার ভালো মানুষের মতো বলে ফেলুন তো, জিনিসটা কোথা থেকে পাবো? কি উকিল বাবু, ঠিকানাটা বলবেন নাকি আপনিও সাথে যাবেন? গাড়ি কিন্তু আমাদের সাথেই আছে। ঋষভ প্যাটেলের পা টলে গেল। মাটিতে লুটিয়ে পড়ার আগে কেবল দেখতে পেল কয়েকজন পুলিশের উর্দি পড়া লোক এগিয়ে আসছে তারই দিকে, আর তার মধ্যে একজনকে সে চেনে, বউবাজার থানার ইন্সপেক্টর বিধানচন্দ্র।
আপনারা শুনছিলেন সজীব মাহমুদ নীলের লেখা মৃত্যুমঞ্চ। গল্প পাঠে রৌনক, অমরেশের ভূমিকায় অনুপ, বিধান এবং কনস্টেবলের ভূমিকায় সৌরভ, মিসেস রায়ের ভূমিকায় তৃষা, শশীধর এবং প্রবীরের ভূমিকায় সাগরনীল, প্রমীলার চরিত্রে বর্ণালী, সন্ধ্যার চরিত্রে ঈশিতা, দীপকের চরিত্রে গোড়া, মহিলা সুকুমারী উর্মিমালা গল্পের পরিচিতি পর্ব এবং গল্পের অডিও রূপান্তরে আমি শিউলি, পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন সজীব মাহমুদ নীলের লেখা মৃত্যুমঞ্চ। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা। গল্পের